স্টুপার্ড গার্ল, চোখ কি বাসার আলমারিতে তুলে রেখে আসছেন? সেদিন তো ভালোই ফটর ফটর করছিলেন, তো এখন আবার কেন আমার কাছে এসেছেন? আনসার মি। লোকটির কথায় আতিয়া চোখ তুলে লোকটির দিকে তাকাল। তাকিয়ে দেখল এই ব্যক্তিটি আর কেউ নয়, আবরার ফাহাদ। তারপর আতিয়া মনে মনে বলল, আতিয়া রে, তুই কি ধাক্কা খাওয়ার জন্য এই নির্জীব মানুষটাকে ঠিক করে রেখেছিস? এইবার আমি কি বলবো এই বেডারেকে? আতিয়া কোনো উত্তর না পেয়ে আবরার বলল, স্টুপার্ড গার্ল, কথার স্টক কি ফুরিয়ে গেছে, নাকি নতুন প্ল্যান বানাচ্ছেন আমাকে আগের দিনের মতো ওইভাবে বলার জন্য? আতিয়া পুরো কথা শেষ করতে না দেওয়ার আগে তাদের দুইজনের মধ্যে উপস্থিত হয় তাহসিন রাকিব। আতিয়া তাহসিন রাকিবকে দেখে কথা গিলে ফেলল। তাহসিন আতিয়ার দিকে তাকিয়ে বলল, আপু, আপনি চলে যান, আমি দেখছি বিষয়টা। আতিয়া আবরারের দিকে এক পলক তাকিয়ে দ্রুত সেই স্থান ত্যাগ করল। আতিয়া চলে যেতে দেখে তাহসিন রাকিব আবার আবরারের দিকে ফিরে বলল, কি হয়েছে? আবরার এইবার রাকিবের কলার ধরে বলল, কোথায় ছিলিস তুই? আমাকে কতক্ষণ ওয়েট করতে হয়েছে? হ্যাঁ। তাহসিন রাকিব আবরারের হাত নিজের কলার থেকে সরাতে সরাতে বলল, কুল ডাউন, এত হাইপার হচ্ছিস কেন? আসলে আমি একটু প্রিন্সিপালের সাথে দেখা করতে গিয়েছিলাম, তাই লেট হয়ে গেছে। আবরার, কি বলল? তাহসিন রাকিব, ইনভিটেশন দিচ্ছে? আবরার, অ্যাকসেপ্ট করেছিস? তাহসিন রাকিব, হুম, কিন্তু তোকেও। রাকিবকে কথা বলতে না দিয়ে আবরার বলল, ইম্পসিবল, আমি থাকতে পারব না। রাকিব ভ্রু কুঁচকে বলল, কেন? আবরার নিজের গাড়ির দিকে যেতে যেতে বলল, কেন? কথার উত্তর আমার দিতে ইচ্ছা করছে না। রাকিব এইবার মনে মনে বলল, আমি জানি যে তুই ঘাড় টেরা, তোর থেকে কোন প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কিন্তু বেডা খুলসা করে একটু না বললে আমরা বুঝব কিভাবে, শালা। এর মধ্যে গাড়ি চালু করতেই রাকিব চিৎকার দিয়ে গাড়ির দিকে যেতে যেতে বলল, আরে, আরে, আমার জন্য দাঁড়া। বলতে বলতে রাকিব দৌড়ে গাড়ির কাছে এসে গাড়িতে উঠে পড়ল। গাড়িতে বসে রাকিব বুকে হাত দিয়ে শ্বাস নিয়ে আবরারকে বলল, শালা মির্জাফর, আমার জন্য দাঁড়ালি না কেন? আমাকে রেখে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছিস? আবরার শীতল কণ্ঠে হুমকির সরে বলল, রাকিব, তুই জানিস আমি এত কথা পছন্দ করি না, আর না পছন্দ করি কোন প্রশ্নের উত্তর দিতে। তাই তোর টেপ রেকর্ড অফ রাখো, নয়তো উত্তম মাধ্যম ব্যবহার করতে বাধ্য হব। রাকিব নিজের শাহাদাত আঙ্গুল ঠোঁটে দিয়ে বলল, আমি চুপ। ড্যাশ ড্যাশ ড্যাশ। আম্মু, ওহ, আম্মু। মিসেস আয়েশা খাতুন, কি হয়েছে? আতিয়া, আম্মু, আমার এই ম্যাথটা বুঝতে সমস্যা হচ্ছে, একটু বুঝিয়ে দেবে? মিসেস আয়েশা খাতুন সোফায় বসতে বসতে আতিয়াকে বলল, এইখানে এসে বসো। আতিয়া গিয়ে তার আম্মুর কাছে বসল। তারপর মিসেস আয়েশা খাতুন আতিয়াকে ম্যাথ বুঝিয়ে দিল। মিসেস আয়েশা আতিয়ার ম্যাথের শিক্ষক, তাই সে খুব সহজেই আতিয়াকে ম্যাথ বুঝিয়ে দিল। আতিয়া, আম্মু, আমার আব্বু কবে সুস্থ হবে? মিসেস আয়েশা আতিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আল্লাহর উপর ভরসা রাখো মা, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আতিয়া এইবার তার মায়ের বুক থেকে উঠে তার মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, আমি জানি আব্বু সুস্থ হতে গেলে অনেক টাকা দরকার, আর দেশে কোনো চিকিৎসা নেই। বাইরে দেশে নিয়ে যেতে হবে। কিন্তু আম্মু, তুমি একদম টেনশন করবে না, আমি ভালোভাবে পড়াশোনা করব, তারপর চাকরি করব, দেখো তুমি। মিসেস আয়েশা আতিয়ার কপালে চুমু খেয়ে বলল, আমি জানি, আমার মা পারবে, আশা রেখেছি। আতিয়া তার মা-কে জড়িয়ে ধরে বলল, হুম, আমার সুইট আম্মু। মিসেস আয়েশা ওহ মেয়েকে জড়িয়ে ধরে বলল, হুম, আমার সোনা মা। ড্যাশ ড্যাশ ড্যাশ। স্যার, অনুমতি দিলে একটা কথা বলবো? আফ, হুম, বল। স্যার, 2 বছর আগে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। আফ, তো? স্যার, আমাদের গাড়ির সাথে আরও একটা গাড়ি, আমাদের গাড়ির সাথে সংঘর্ষ করার জন্যই আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আফ, হুম, স্যার, সেই অ্যাক্সিডেন্টে আমাদের কিছু না হলেও, যেই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই গাড়ির মালিক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। আফ ভ্রু কুঁচকে বলল, তো, আমি সেই ব্যক্তির চিকিৎসা খরচ দিয়েছিলাম তো? স্যার, আপনি তো জানেন, আমরা হাসপাতালে নিয়েছিলাম সেই ব্যক্তিটিকে, তারপর তার চিকিৎসা করে আমরা বেরিয়ে গেছিলাম। তারপর আপনার জরুরি মিটিং পড়ায় আপনি থাইল্যান্ড চলে গিয়েছিলেন, তারপর ওইখান থেকে এসে আর ওই ব্যক্তির খোঁজ আমরা পাইনি। আফ, হুম, তো 2 বছর আগের কথা এখন তুলছিস কেন? স্যার, আসলে, সেই ব্যক্তির খোঁজ পেয়েছি। আফ, কোথায় পেয়েছিস? স্যার,
সে ঢাকাতেই থাকে, আর তার পরিবার তাকে রিলিজ করে নিয়ে গিয়েছিল, তাই আমরা খোঁজ পাইনি। আর স্যার, ব্যক্তিটি এখন পঙ্গু হয়ে আছে। আফ, নাম কি? সাদমান সাদিফ। আফ, চিকিৎসা করছে না তারা? স্যার, তাদের বাসায় আয় করার মানুষ হল তার স্ত্রী আয়েশা খাতুন, আর একটা মেয়ে আছে, তাদের ক্লাস 10-এ পড়ে। আফ, ওহ, চিকিৎসা করার ব্যবস্থা কর। তার আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি দায়ী, তাই আমার টাকা দিয়ে তার সুচিকিৎসা কর। ওকে, স্যার। মিসেস আয়েশা, আতিয়া, কই? তুই দরজাটা একটু খোল মা, দেখ কে এসেছে। আতিয়া, খুলছি, আম্মু। এই বলে আতিয়া দরজা খুলে দিল। দরজা খুলতেই আতিয়া দেখল, একটা ডেলিভারি ম্যান দাঁড়িয়ে আছে। ডেলিভারি ম্যান আতিয়াকে দেখে আতিয়ার হাতে একটা বক্স এগিয়ে দিল। আতিয়া বক্সটি দেখে না নিয়ে তার মাকে ডাক দিয়ে বলল, আম্মু, ও হাম্মু, তুমি কি কিছু অর্ডার করছিলে? আয়েশা রান্নাঘর থেকে উঁচু গলায় বলল, না, কেন? কে এসেছে? আতিয়া, ডেলিভারি ম্যান এসে একটা বক্স দিচ্ছে, এইখানে আসো আম্মু। আতিয়ার কথা শুনে মিসেস আয়েশা বলল, আসছি। আতিয়া ডেলিভারি ম্যানকে বলল, আঙ্কেল, আমরা তো কোন অর্ডার করিনি, তাহলে আপনি এই বক্স নিয়ে এইখানে আসছেন কেন? আমার মনে হয় আপনি ভুল বাড়ি চলে এসেছেন। আতিয়ার কথার মধ্যে মিসেস আয়েশা এসে চলে আসল। ডেলিভারি ম্যানটি এবার বলল, মেম, এইটা আপনাদের পার্সেল। আপনাদের কেউ অর্ডার করেনি আমি জানি, কিন্তু এটা আপনাদের একজন দিয়েছে, তাই আমি দিতে আসলাম, প্লিজ মেম নেন। মিসেস আয়েশা বক্সটি ভালোভাবে দেখে নিল, তারপর লোকটির থেকে বক্সটি নিয়ে সাইন করে দিল। সাইন নেওয়া হয়ে গেলে ডেলিভারি ম্যান চলে গেল। মিসেস আয়েশা আতিয়াকে নিয়ে ড্রয়িং রুমে গেল, দরজা লাগিয়ে। আতিয়া সোফায় বসতে বসতে বলল, আম্মু, কে দিল আমাদের এমন পার্সেল? আর কি আছে বক্সে? মিসেস আয়েশা আতিয়ার পাশে বসতে বসে বলল, আমি কিভাবে জানব? এখন খুলে দেখতে হবে কি আছে। আতিয়া, হুম, খোলো। মিসেস আয়েশা বক্সটির উপরের কাগজ ছিঁড়ে ফেলল, তারপর দেখল সেখানে দুটো পাসপোর্ট, ভিসার কাগজ, আর একটা চিঠি। এটা দেখে আতিয়া আর আয়েশার চোখ কপালে উঠে গেল। তারা বুঝতে পারছে না, এগুলো কার। আতিয়া এইবার পাসপোর্ট দুটো চেক করে দেখল, এতে তার বাবা ও মায়ের ছবি, তার মানে পাসপোর্ট তার মা বাবার। আতিয়া তার মাকে বলল, আম্মু, এই পাসপোর্ট তোমার আর আব্বুর। এই সব কিভাবে, কি হলো? মিসেস আয়েশা অবাক হয়ে বলল, আমি কিভাবে জানব? একটা চিঠি আছে, এটা পড়ে দেখি কে দিল। মিসেস আয়েশা এবার চিঠিটা খুলে পড়তে শুরু করল। মেম, প্রথমেই আমাদের FEHADGRO UPO FINDUSTROI সকল কর্মচারীদের তরফ থেকে সালাম নেবেন। আসো সালামু আলাইকুম। আমাদের প্রতি বছরের শেষের দিকে একটা গেম খেলা হয় টর্চের মাধ্যমে। আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে 50 জন অসুস্থ মানুষের একটা তালিকা বানাই, তারপর চিরকুট করি, প্রতিটা মানুষের নাম আসে। এখন সেটা টর্চ করি, যার নাম আসবে, আমাদের FEHADGRO UPO FINDUSTROI থেকে তার চিকিৎসার সকল খরচ বহন করা হয়। আমাদের এইবারের টর্চে সাদমান সাদিফ স্যারের নাম উঠেছে, তাই তার সকল চিকিৎসা আমাদের তরফ থেকে একদম ফ্রি। আমরা আপনাদের পাসপোর্ট আর ভিসা নিয়ে নিয়েছি, আপনারা প্রস্তুতি নিয়ে নিন, মেম। আশা করছি যা হবে, আলহামদুলিল্লাহ, ভালো হবে। ভয়ের কিছু নেই। চিঠিটা পড়ে আতিয়া আর আয়েশা কান্না করে দিল। এটা দুঃখের কান্না না, সুখের কান্না। মিসেস আয়েশা কান্না করছে, তার স্বামী আবার আগের মতো হবে, তার সুখ দুঃখের কথা শুনে উত্তর দিবে। তার মেয়েটার আব্বু ডাকে সাড়া দিবে। আর আতিয়া কান্না করছে, যে তার আব্বু এবার তার ডাক শুনবে, উত্তর দিবে, আগের মতো আবারও ভালোবাসবে, আদর করবে, আম্মু আম্মু বলে ডাকবে। আতিয়া, আম্মু, আমার আব্বু আবারও আমাকে আগের মতো ভালোবাসতে পারবে? আমার ডাকে সাড়া দিবে? আয়েশা, মেয়েকে নিজের বুকে টেনে নিয়ে বলল, হুম রে মা, তোর আব্বু আবার আগের মতো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, দেখিস। আতিয়া, তার মাকে জড়িয়ে ধরে বলল, হুম, আম্মু, সব ঠিক হলেই ভালো। প্রাণ ভোমরা, জানিস, আমার আব্বু আবার আগের মতো হয়ে যাবে? ফারিহা, আলহামদুলিল্লাহ। আতিয়া, দোয়া করিস যেন সব ঠিক থাকে, ভাবেই হয়। ফারিহা, হুম জানু, আমি সবসময় দোয়া করি এবং করব। আতিয়া, আজকে আমি স্কুল আসব না রে। ফারিহা, কেন? আতিয়া, 15 দিন পরে ফ্লাইট ডেট, আব্বুর কাছে একটু থাকব, আব্বুকে সময় দেব একটু, কবে আসবে আবার ঠিক নেই।
ফারিহা চিন্তিত হয়ে বলল, জানু, তোর আব্বু আম্মু চলে গেলে তুই কোথায় থাকবি? ওই বাড়িতে তো তুই একা থাকতে পারবি না। আতিয়া, আরেও না, আমি এইখানে থাকব না। আমার আম্মুর এক চাচি আছে, তার কাছে নাকি আমাকে রেখে যাবে। আম্মু বলছিল। ফারিহা চিন্তা মুক্ত হয়ে বলল, তাহলে ঠিক আছে। আতিয়া, প্রাণ ভোমরা। ফারিহা, আচ্ছা জানু, বিকালে তোদের বাসায় যাব, এখন আমি স্কুলে যাচ্ছি, নয়তো অনেক দেরি হয়ে যাবে। আতিয়া, ওকে, প্রাণ ভোমরা, আল্লাহ হাফেজ। ফারিহা, আল্লাহ হাফেজ জানু। বলেই ফারিহা কল কেটে দিল। আতিয়া ফোন রেখে দিয়ে তার বাবার কাছে চলে গেল। মিসেস আয়েশা অনেক আগেই স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। আমি এখন বিয়ে করব না। মোহনা বেগম, কেন করবি না তুই বিয়ে? আবরার, দাদি। মোহনা বেগম আবরারের হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, কি দাদি তোর মায়ের শেষ ইচ্ছা এইটা তুই পূরণ করবি না? তোর মা মারা যাওয়ার আগে তোর জন্য মেয়ে ঠিক করে রাখছিল, হুট করে তাদের সাথে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়, কিন্তু হুট করে সেদিন রাস্তায় তার সাথে দেখা হয়ে যায়। মোহনা বেগমকে কথা শেষ করতে না দিয়ে আবরার বলল, এই কথাটা তুমি অন্তত 5 বার রিপিট করলে। মোহনা বেগম শীতল কণ্ঠে বলল, এমন করছিস কেন আবরার? তোর মায়ের শেষ ইচ্ছা কি তুই পূরণ করবি না? আবরার এইবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা তোমার যা ইচ্ছা তাই কর। বলেই আবরার বাড়ি থেকে বেরিয়ে গেল। আবরারের সম্মতি পেতেই মোহনা বেগম খুশিতে গদগদ হয়ে গেল। তারপর কাউকে কল দিল। কথা শেষ করে বিয়ের আয়োজন করতে লাগল। মিসেস আয়েশা খাতুন আতিয়ার মাথায় বিলি কেটে দিতে দিতে বলল, আমার উপর বিশ্বাস আছে মা? আতিয়া, অনেক। মিসেস আয়েশা, ভরসা কর আমাকে। আতিয়া আবারও একই উত্তর দিল, মিসেস আয়েশা মেয়ের কথাই সন্তুষ্ট হয়ে বলল, এখন আমি যদি তোমাকে কিছু করতে বলি, তাহলে তুমি কি আমাকে বিশ্বাস আর ভরসা করে করবে? আতিয়া এইবার তার মায়ের কোল থেকে উঠে মায়ের দিকে তাকিয়ে বলল, অবশ্যই করব, কারণ তুমি যেটা করতে বলবে সেটা নিশ্চয়ই আমার ভালো কিছু হবে, তাই আমি চোখ বন্ধ করেই তুমি যা বলবে সেটা করব অগাধ বিশ্বাস আর ভরসা করে। আতিয়ার কথা শুনে মিসেস আয়েশা মুচকি হাসল, তারপর আতিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, যা বলবো সব করতে পারবি তো? আতিয়া তার মাকে জড়িয়ে ধরে বলল, আম্মু সব করতে পারব। মিসেস আয়েশা, আমি তোকে বিয়ে দেব আমার উপর বিশ্বাস আর ভরসা রেখে কি তুই বিয়েটা করবি? বিয়ের কথা শুনে আতিয়া আতকে উঠল ও ওর মাকে ছেড়ে ওর মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। মিসেস আয়েশার কথা শুনে জাস্ট শোকড হয়ে গেছে আতিয়া, তাই কোন কথা বলতে পারছে না। আতিয়ার এমন নীরবতা বুঝতে পারল মিসেস আয়েশা। তাই মিসেস আয়েশা আতিয়ার 2 হাত নিজের হাতের মধ্যে এনে বলল, দেখ মা, আমি যা চাইব তোর ভালোর জন্যই চাইব, এইটা মনে গেঁথে রাখো যে তোর মা কোনোদিন তোর খারাপ চাইবে না, সব সময় ভালো তাই চাইবে। মিসেস আয়েশার এমন কথা শুনে আতিয়া মাথা নাড়িয়ে বলল, আম্মু। মিসেস আতিয়া সোফা থেকে উঠে আতিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, আমাকে এখন উত্তর দিতে হবে না, তোমাকে ভাবার জন্য আজ পুরো রাত আর কালকের দিন দিলাম, সন্ধ্যায় আমাকে উত্তর দিও, এখন যাও ঘুমাতে, গুড নাইট। আতিয়া সম্মতি জানিয়ে বলল, গুড নাইট। মিসেস আয়েশা চলে যেতেই আতিয়া নিজের রুমে চলে গেল। সারা রাত না ঘুমিয়ে তার মায়ের বলা কথাগুলো ভাবল। ঠিকই তো, কোন বাবা মা চাই না তার সন্তানের খারাপ হোক, আর সেখানে আমার মা তো কখনোই চাইবে না আমার খারাপ হোক, আম্মুর কথা মেনে নেওয়াই ভালো। এইসব ভাবনা চিন্তা শেষ করে রাতের শেষ প্রহরের দিকে আতিয়া ঘুমিয়ে পড়ল। আম্মু। মিসেস আয়েশা, বল কি হয়েছে? আতিয়া তার মায়ের কাছে মাথা নিচু করে ক্ষীণ আওয়াজে বলল, আম্মু তুমি যেটা ভালো বোঝো সেটাই কর, আমি জানি তুমি কখনো আমার খারাপ চাইবে না, ছোটবেলা থেকে এই পর্যন্ত যেমন আমাকে আগলে রেখেছ, আমার ভালো চেয়েছ সব সময়। নিশ্চয়ই এখনও ভালো চাইবে, আমার অগাধ বিশ্বাস আছে তোমার উপর, তুমি যা করবে বা বলবে আমি রাজি সব কিছুতে। আতিয়ার উত্তর পেয়ে মিসেস আয়েশা মুখে একটা মিষ্টি হাসি টানল, তারপর আতিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, আমার সোনা মা, ভরসা রাখো, তোমার কিছু হবে না, যাও ড্রয়িং রুমে বস, আমি নাস্তা বানিয়ে আনছি। আতিয়া আর কোন কথা না বাড়িয়ে সে তার বাবার রুমে চলে গেল তার বাবার সাথে গল্প করতে। আজকের দিনটা অন্যান্য দিনের থেকে আলাদা। সবার কাছে না হলেও আতিয়ার কাছে এই দিনটা আলাদা, কারণ আজকে আতিয়ার বিয়ে। সকাল থেকেই আতিয়ার কেমন যেন আলাদা ফিলিংস আসছে, সারা শরীর যেন শিহরিত হয়ে যাচ্ছে, ক্ষণে ক্ষণে কেন এমন হচ্ছে জানা নেই তার এমন প্রশ্নের উত্তর, তাই আজকের দিনটা তার কাছে আলাদা একটা দিন মনে হচ্ছে, যেটা সবার সাথে মিলছে না।
শুক্রবারের দিন আজকে জুম্মার নামাজ আদায়ের পরে আতিয়ার বিয়ে হবে। বিয়েটা পারিবারিকভাবে হচ্ছে, কিছু কাছের মানুষ ছাড়া কাউকে বলেনি মিসেস আয়েশা। ফারিহা সকাল সকালই এসে পড়েছে, সে সারাটা সময় আতিয়ার পাশেই বসে আছে। তার বাবা মা নামাজের পরেই আসবে। এখন বাজে রাত 1:40। সবাই কম বেশি চলে এসেছে আতিয়াদের বাসায়। মিসেস আয়েশা আত্মীয়দের দেখাশোনা করতে ব্যস্ত। ফারিহা, জানু তোকে আজকে অনেক সুন্দর লাগছে। বিশ্বাস কর দুলাভাই যদি তোকে দেখে তাহলে একদম পাগল হয়ে যাবে। ফারিহার কথাই আতিয়া হতাশ কণ্ঠে বলল, আমি এখনো আমার জামাই তারে দেখিনি জানিস। ফারিহা হাই হুতাশ করে বলল, আল্লাহ, এই মেয়ে বলে কি, এখনো নিজের জামাইকে দেখিনিছি, তোকে জাতি মেনে নেবে না রে বইন। আতিয়া ভ্রু কুচকে বলল, কেন মানবে না? ফারিহা, এই যে তুই এখনো আমার দুলাভাই আর তোর জামাইকে দেখিসনি এটা। আতিয়া ভাবলেশীনভাবে বলল, তো কি হয়েছে, না দেখলে আমাকে জাতি মানবে না? বালের কথা, শোন, সব দেখাদেখি বাসর রাতের জন্য রেখে দিছি। যা দেখার বাসর রাতেই দেখব, একদম এ টু জেড। আতিয়ার কথায় ফারিহা অবাক হয়ে বলল, জানু তুই কি জিনিস রে, যাকে তুই এখনো দেখিসনি, অথচ তার সাথে বাসর রাতে কি করবি কিনা ঠিক করে রাখছিস বাবা। আতিয়া মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে বলল, হা চুপ কর, তুই কি মনে করেছিস আগেকার বউদের মতো লজ্জা পাবো, স্বামীর দিকে তাকাবো না, সবসময় 2 হাত ঘোমটা টেনে থাকব? এই সব আমার দ্বারা হবে না। আরে প্রাণভোমরা, বাংলাদেশ এখন ডিজিটাল, তাই বাংলাদেশের একজন নিয়মিত নাগরিক হিসাবে আমিও ডিজিটাল, তাই বিয়ের আগে জামাইকে না দেখলেও বিয়ের পরে বাসর রাতে শুধু দেখা না অনেক কিছু করা যায়। ফারিহা, আমার দুলাভাইটা অকালে মরবে। আতিয়া ফারিহার পিঠে থাপ্পড় মেরে বলল, শালি, আমাকে বিধবা বানাচ্ছিস কেন? এখনো জামাই তারে দেখতে পারলাম না, তার কিউট কিউট বাচ্চার আম্মু হতে পারলাম না, আর তার আগে তুই আমার জামাই তারে মেরে আমাকে বিধবা বানাস। ফারিহা, আরে আরে মজা করছি। আতিয়া, রাখো তোর মজা তোর কাছে। জুম্মার নামাজ শেষ করে সবাই অতিয়াদের বাসায় চলে আসলো। ছেলের পক্ষও চলে আসছে। তারা সবাই অল্প একটু খাবার খেল। খাওয়া শেষ হলেই কাজী সব কাগজ ঠিক করল, তারপর মেয়েকে নিচে নিয়ে আসতে বলল। মেয়েকে নিচে আনার জন্য মিসেস আয়েশা নিজে চলে গেল। মিসেস আয়েশা মেয়েকে দেখা মাত্রই মুখ থেকে আপনা আপনি মাশাআল্লাহ বলে উঠল। মিসেস আয়েশার কণ্ঠ আতিয়ার কানে যেতেই সে দরজার দিকে তাকাল। তাকিয়ে দেখল মিসেস আয়েশা দরজার কাছে দাঁড়িয়ে আছে। ফারিহা আতিয়ার কাছ থেকে উঠে মিসেস আয়েশার কাছে গেল। গিয়ে তার কাঁধে হাত রাখতেই মিসেস আয়েশা ভ্রম থেকে বেরিয়ে আসল। তারপর সে আতিয়ার কাছে গিয়ে আতিয়ার তুথনিতে হাত দিয়ে বলল, মাশাআল্লাহ, আমার সেই ছোট পরীটাকে আজ কত সুন্দর লাগছে, কি সুন্দর লাল টুকটুকি বউ লাগছে, মাশাআল্লাহ। মিসেস আয়েশার এমন কথাই আতিয়া লজ্জায় মাথা নিচু করে নিল। মিসেস আয়েশা আতিয়ার কাজ দেখে হেসে ফেলল। তারপর তাকে নিয়ে নিচে যাওয়ার উদ্দেশ্য পা বাড়াল। আতিয়ার এক পাশে ফারিহা ও ধরল। মিসেস আয়েশা আর ফারিহা আতিয়াকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতেই সবার চোখ সেখানে আটকে গেল, বিশেষ করে আতিয়ার দিকে। আতিয়া একটা লাল লেহেঙ্গা পরেছে, গলায় নেকলেস লাল পাথরের, মুখে হালকা প্রসাধন, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চোখে গাঢ় কাজল, 2 হাত ভর্তি কাচের চুড়ি, আর উড়ন্নাটা দোপাট্টা করে মাথায় দেওয়া। শ্যামলা রং হলেও আতিয়াকে এমন সাজে খুব সুন্দর লাগছে। এমনভাবে আতিয়াকে ধরে আনা হচ্ছে যেন কোন দেশের রাজকন্যা তাকে ধরে নিচে নামানো হচ্ছে, তাই মানুষ সবাই দেখছে। কেউ কেউ তো মাশাআল্লাহ বলছে। আতিয়াকে নিয়ে গিয়ে বসানো হলো। ছেলে ওই পাশে বসে আছে। আতিয়া ও সেই ছেলের মাঝে বিশাল পর্দা দেওয়া আছে, কেউ কারোর মুখ দেখতে পারছে না। কাজী এইবার বিয়ে পড়ানো শুরু করল। সব বলা শেষে কাজী আতিয়াকে কবুল বলতে বলল। আতিয়া কবুল বলতে বলাই কেমন যেন কেঁপে উঠল। পাশে বসা ফারিহার হাতে জোরে খামচে ধরল। ওর কেন যেন দম বন্ধ হয়ে আসছে, গলাটা কেউ চেপে ধরে রাখছে, তাই গলা থেকে কোন আওয়াজ বেরোচ্ছে না, কেমন কেমন একটা অনুভূতি হচ্ছে। কিসের অনুভূতি এইসব কিছুই জানে না আতিয়া। কাজী আবারও আতিয়াকে কবুল বলতে বলল। আতিয়া এখনও নিশ্চুপ। আতিয়ার মন ভাব হয়তো মিসেস আয়েশা বুঝতে পারল, তাই সে আতিয়ার কাছে গিয়ে আতিয়ার কাঁধে হাত রেখে বলল, আমি আছি তোমার পাশে সোনা মা, কবুল বলো। আতিয়া ছলছল চোখে তার মায়ের দিকে তাকাল। তার মা তাকে ইশারায় কবুল বলতে বলল। আতিয়া চোখ বন্ধ করে ধীরে সুস্থ 3 কবুল বলল। আতিয়া কবুল বলাই সবাই আলহামদুলিল্লাহ বলল। মিসেস আয়েশা নিজের চোখে আসা হালকা পানি অতি শক্তপরণে কেউ দেখার আগে মুছে ফেলল। কাজী এইবার ছেলেকে কবুল বলতে বলল।
ছেলে বেশি দেরি না করে ৩ কবুল বলে ফেলল। কবুল বলা শেষ হতেই ছেলেটির দিকে একটি কাগজ এগিয়ে দিল, ছেলেটি সাইন করে দিল। সাইন শেষ হতেই সেই ছেলে উঠে পড়ল বসা থেকে। তাকে উঠতে দেখে মোহনা বেগম বলল, কই যাচ্ছিস? আমার কাজ শেষ তাই চলে যাচ্ছি, বলেই ছেলেটি কোন উত্তরের আশা না করে হনহন করে বেরিয়ে গেল। এইদিকে ছেলে চলে যেতেই মানুষ গুঞ্জন ছড়াতে লাগল যে ছেলে বিয়েতে রাজি না, জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, হয়তো প্রেমিক আছে তাই তার কাছে গেছে। কেউ কেউ আবার বলছে আতিয়ার কপাল পুড়েছে, তার স্বামী তাকে বিয়ের আসরে একা রেখেই চলে গেছে, আরও অনেক কথা। আতিয়ার কানে এইসব যেতে সে নির্বিকার হয়ে সামনের দিকে তাকিয়ে বসে রইল। এইদিকে মোহনা বেগম সবার মুখ বন্ধ করার জন্য সামান্য কথা বলে সবাইকে হ্যান্ডেল করে নিল। শোনেন সবাই, পুরোটা না জেনে কেউ মন্তব্য করবে না। আমার নাতি বিয়েতে রাজি ছিল, যদি রাজি না থাকত তাহলে কবুল বা সাইন কিছুই করত না। এখন আপনাদের মনে প্রশ্ন, তাহলে এইভাবে নতুন বউ রেখে কোথায় চলে গেল? আমার নাতি JFARHDGROUPOFINDUSTROY চেয়ারম্যান নিশ্চয়ই জানো সবাই, তাই আমাকে বেশি কিছু বলা লাগবে না। ওর মিটিং পড়েছে, বিদেশ থেকে ক্লায়েন্ট আসবে, তাই তাকে যেতে হয়েছে। এখন প্রশ্ন, পরও মিটিং অ্যাটেন্ড করতে পারত, কিন্তু না, তারা এসেছে। এখন 1 ঘন্টা মিটিং টাইম নিয়ে তারা আবার নিজ দেশে ফিরে যাবে, আর এই মিটিং 1-2 টাকার না কোটি টাকার ডিল, তাই সে মাত্র বিয়ে করা তার নতুন বউকে না নিয়েই চলে গেছে। আর আমরা আছি আমার নাত বউকে নিয়ে যাওয়ার জন্য। আমার মনে হয় না আমার কথা শোনার পরে আপনারা আর কেউ বলবেন যে আমার নাত বউ এর কপাল খারাপ। মোহনা বেগমের কথা শুনে সবাই চুপ হয়ে গেল, কেউ আর কোন কথা বলল না। মোহনা বেগম এইবার মিসেস আয়েশার কাছে গিয়ে বলল, মা, কথা দিচ্ছি তোকে তোর মেয়েকে কোনোদিন কোন কষ্ট পেতে দিব না, সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করব, নিজের মূল্যবান জিনিস হিসাবে নিজের কাছে খুব যত্নে তুলে রাখব, কথা দিলাম। মিসেস আয়েশা চোখে পানি নিয়ে আতিয়ার হাত মোহনা বেগমের হাতে তুলে দিলেন, তারপর বললেন, আমি আপনাকে অনেক বিশ্বাস করি আন্টি, তাই তো আমার আদরের মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম, দেখে রেখো। কথাগুলো বলতে বলতে মিসেস আয়েশা কান্না করে দিল। মিসেস আয়েশাকে কান্না করতে দেখে আতিয়া কান্না করে দিল, তার মাকে জড়িয়ে ধরে। অবস্থা বেগতিক হতেই মোহনা বেগম মিসেস আয়েশার মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে আতিয়াকে নিয়ে তাদের বাড়ি থেকে বেরিয়ে আসল। তারপর তারা নিজেদের গাড়িতে বসে নিজ গন্তব্য পাড়ি জমাল। গাড়ির মধ্যে আতিয়া মোহনা বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল। নতুন জায়গায় নতুন মানুষের সাথে মিশতে আতিয়ার কেমন যেন হাসফাস লাগছে, তাই সে কোন কথা না বলে চুপচাপ বসে রয়েছে। আতিয়াকে নিয়ে বাসায় আসতেই সবাই নতুন বউ দেখতে আসছে। আশেপাশে থাকা কিছু প্রতিবেশী ভাবিরা আতিয়াকে লজ্জা দিতে কম করল না। আতিয়া শুধু মাথা নিচু করেছিল, কোন কথা বলেনি। রাত 10টা বাজে, এখন আর আতিয়ার পাশে কেউ নেই বসে, সবাই নিজেদের বাসায় চলে গেছে। মোহনা বেগম একটা প্লেটে করে কিছু খাবার আনল, তারপর নিজ হাতে আতিয়াকে খাইয়ে দিল। আতিয়া কোন কথা না বলে চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষ হতেই মোহনা বেগম আতিয়াকে নিয়ে উপরে উঠল, তারপর একটা রুমের সামনে দাঁড়িয়ে আতিয়ার তুথনিতে হাত দিয়ে বলল, নাত বউ, আমার ঘাড়-টেরা নাতি, তাকে সামলানোর দায়িত্ব আজ থেকে তোকে দিলাম, পারবি তো আমার ঘাড়-টেরা নাতিটার খেয়াল রাখতে? আতিয়া কিছুটা জোরতা নিয়ে মিনিমিনিয়ে বলল, ইনশাআল্লাহ, না পারলেও পারার চেষ্টা করব দাদি। মোহনা বেগম, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, এইগুলো খুলে 3 পিস পরো, ঠিক আছে? আতিয়া উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি দিল। আতিয়ার সম্মতি পেয়ে মোহনা বেগম আতিয়া আর থেকে বিদায় নিয়ে চলে গেল। মোহনা বেগম চলে যেতেই আতিয়া একটা বড় নিঃশ্বাস নিয়ে আসতে করে রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করল। আতিয়া ভিতরে প্রবেশ করে রুমটি দেখে চোখ কপালে উঠে গেল। কি সুন্দর গুছালো রুম, একটা ছেলের রুম কি বুঝি এমন সুন্দর হই? এইসব ভাবতে ভাবতে আতিয়াটি টেবিলের উপরে নিজের সাথে আনা ব্যাগ রাখল। তারপর তার থেকে একটা নেভি ব্লু রঙের 3 পিস বাহির করল। এই ভারী লেহেঙ্গায় ওর কেমন অস্বস্তি হচ্ছে, তাই আগে এইসব খুলতে হবে। তাই আতিয়া সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। আতিয়া ওয়াশরুমে ঢুকার 5 মিনিট পরে রুমের মালিক রুমে প্রবেশ করল। সে নিজের রুমে লাইট ঝালানো দেখে কপাল কুঁচকাল। তারপর রুমের ভিতরে ঢুকে ভালোভাবে পর্যবেক্ষণ করল না কেউ নেই। তারপর দেখলটি টেবিলের উপর একটা ব্যাগ রাখা। ছেলেটি সেই ব্যাগটির কাছে গিয়ে ব্যাগে হাত দিয়ে দেখল সব মেয়েলি জিনিস আছে। ছেলেটি এইবার কপাল কুঁচকে ফেলল।
এর মধ্যে খট করে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হতেই ছেলেটি সেই দিকে তাকাল। আর তাকিয়ে অবাক হয়ে গেল, সাথে ঘোরের মধ্যে চলে গেল আতিয়ার এমন মাতাল করা রূপ দেখে। আতিয়া সদ্য গোসল করে আসছে, চুল থেকে টুপটাপ করে পানি পড়ছে, পানিগুলো মুখে গলায় এসে জমাট হচ্ছে, চুলের পানিতে আতিয়ার জামার কিছু অংশ ভিজেও গেছে। তার মধ্যে আতিয়া কোন রূপ ওড়না গায়ে জোড়ায়নি। আতিয়ার মেয়েলি শরীর ভাঁজ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এই রূপে আতিয়াকে দেখে ছেলেটি ঘোরের মধ্যে চলে গেল। এইদিকে আতিয়া ওয়াশরুমের দরজা খুলে আসতেই সামনে অনেকক্ষণখিত কাউকে দেখে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। মানে ও যেটা দেখছে ঠিক দেখছে তো। আতিয়া মনে মনে বলল, এটা তো নির্জীব মানুষটা এইখানে কি করছে এটা তো। এই সব ভাবার মধ্যেই যখন আতিয়া দেখল সেই নির্জীব মানুষটা তার দিকে কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে, তাই সে এইবার নিজের দিকে তাকালো, তাকিয়ে সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে দাঁড়াল। ওর যে গায়ে ওড়না নেই এটা ওর হুঁশই ছিল না। আর কি অসভ্য নির্জীব মানুষটা, ছি কিভাবে দেখছে আবার। আতিয়া এইবার উড়ন্না গায়ে জড়িয়ে তারপর নির্জীব মানুষটার কাছে গেল, যে এখনও ঘোরের মধ্যেই আছে। আতিয়া গিয়ে তার সামনে দাঁড়িয়ে হালকা কাশতেই ছেলেটি ঘোর থেকে বেরিয়ে আসল। আতিয়া ভ্রু কুচকে চোখ ছোট ছোট করে বলল, আপনি এইখানে কি করছেন? ছেলেটি আতিয়ার কথার উত্তর না দিয়ে উল্টে প্রশ্ন করে বলল, সেই প্রশ্ন আমারও, তুমি এইখানে কি করছো? আতিয়া ভাব নিয়ে বলল, আমার স্বামীর রুম, আমি থাকব না তো কে থাকবে শুনি? ছেলেটি অবাক হওয়ার ভান করে বলল, ওর রিয়ালি? আতিয়া, কিন্তু আপনি এইখানে কি করছেন? কারোর রুমে আসতে গেলে যে পারমিশন নিয়ে আসতে হই জানেন না? ছেলেটি, নিজের রুমে আসতে গেলে যে কারোর পারমিশন লাগে সেটা আজ জানালাম। আতিয়া, নিতে হই। এখন এটা আমার রুম, আপনার। WR কি বললেন? আপনি নিজের রুমে আসতে গেলে কারোর পারমিশন লাগে মানে এটা আপনার রুম? ছেলেটি, আতিয়া, এটা আপনার রুম কিভাবে হই? এটা তো আমার জামাই রুম, দাদি যে আমাকে এই রুমটা দেখিয়ে দিল। ছেলেটি কপাল কুঁচকে বলল, কে আপনার জামাই? আতিয়া, আরে আবরার ফাহাদ আছে না, এই বাড়ির একমাত্র নাতি, সে হলো আমার জামাই। ছেলেটি এইবার আতিয়াকে বলল, এই মেয়ে আপনার নাম কি? আতিয়া, আতিয়া জিন্নাত। ছেলেটি, উফফ, সিট শেষ মেশ কিনা তোমার মতো গায়ে পড়া মেয়ের সাথে আমার বিয়ে হলো উফফ। ছেলেটির এমন কথা শুনে আতিয়া অবাক হয়ে বলল, তার মানে আপনি আবরার ফাহাদ? আবরার দাঁতে দাঁত চেপে বলল, কেন সন্দেহ আছে নাকি? আতিয়া এইবার কাদো কাদো ফেস করে বলল, শেষ মেশ কিনা এই নির্জীব মানুষটার সাথে আমার বিয়ে হলো এহে। আতিয়ার এমন কথা শুনে আবরার বিরক্ত কণ্ঠে বলল, স্টপ, ইডিয়েট গার্ল, সরো সামনে থেকে যৎসব। বলে আবরার আর কোন কথা না বলে আতিয়াকে পাশ কাটিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল ফ্রেশ হতে। প্রায় 10 মিনিট পরে আবরার একটা কালো শার্ট আর ট্রাউজার পরে বেরিয়ে আসল। আতিয়া এখনও একই জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে। আবরার বেডের কাছে গিয়ে বেডে বসতে বসতে বলল, তুমি যদি মনে কর বাংলা সিরিয়ালের ট্রিপকাল স্বামীদের মতো তোমকে বেডে শুতে দিয়ে সোফায় গিয়ে ঘুমাবো, তাহলে ভুল ভাবছ। আমার সোফায় শোয়ার কোন ইচ্ছা নেই, আর না তোমকে নিয়ে বেড শেয়ার করার ইচ্ছা আছে। তাই চুপচাপ সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ো, আর ঘুম না পড়তে চাইলে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারো। আই ডোন্ট মাইন্ড, বাট বেড শেয়ার করতে আসলে অনেক কিছু মনে হবে। এটা বলে আবরার লাইট অফ করে ঘুমিয়ে পড়ল ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে। এইদিকে আতিয়া মনে মনে আবরারের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে একটা বালিশ আর কম্বল নিয়ে গিয়ে সোফায় শুয়ে পড়ল। সারাদিন এত ধকল যাওয়ায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। রাতের আধার কেটে ধরণীতে সুন্দর একটা দিনের সূচনা হল। আতিয়ার মুখে হালকা রোদ পড়তেই ঘুম ভেঙে গেল। আতিয়া ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7টা বাজে। আতিয়া এইবার মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলল, আতিয়া, তুই কিনা এই বাড়ির নতুন বউ আর এখন ঘুম থেকে উঠছিস? এই বলে আতিয়া সোফা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুম। একেবারে ফ্রেশ হয়ে বেরিয়ে আতিয়া সোফায় থাকা বালিশ বেডে রাখতে গিয়ে দেখে বেড খালি। এটা দেখে আতিয়ার ভ্রু কুঁচকে গেল, মনে মনে বলল, এত সকালে এই নির্জীব মানুষটা আবার কই গেল? যাকগে, যেখানে খুশি সেখানে যাক, আমার কি। এই বলে আতিয়ার রুম থেকে বেরিয়ে নিচের ড্রয়িং রুমের উদ্দেশ্য গেল। ড্রয়িং রুম আর ডাইনিং রুম পাশাপাশি হওয়ায় আতিয়া সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখল আবরার আর তার দাদা দাদি ডাইনিং টেবিলে বসে আছে। আবরার আর তার দাদা নাফিস সেলিম নাস্তা করছে আর মোহনা বেগম বসে আছে। আতিয়া সিঁড়ি বেয়ে নিচে নামতেই মোহনা বেগম তাকে দেখে ডাক দিল। আতিয়া মাথায় কাপড় দিয়ে সেখানে গেল। মোহনা বেগম নিজের পাশের চেয়ার টেনে আতিয়াকে বসতে বলল।
আতিয়া চুপচাপ বসে পড়ল। নাফিস সেলিম নাস্তা খেতে খেতে আতিয়াকে বলল, রাতে ভালো ঘুম হয়েছে কি নাথনি? আতিয়া মাথা উপর নিচ করে বলল, হুম। মোহনা বেগম আতিয়ার প্লেটে খাবার সার্ভ করে বলল, বিয়ে হয়েছে বলে মনে করিস না যেন তুই আর পড়তে পারবি না, তুই পড়বি আমাদের বাড়ি থেকেই। স্কুলে যাবি, তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নে। মোহনা বেগমের কথা শুনে আতিয়া খুব খুশি হল। সে ভেবেছিল আর হয়তো পড়াশোনা করতে পারবে না, তার শ্বশুর বাড়ির মানুষ হয়তো করতে দেবে না, কিন্তু না, সবাই খুব ভালো মানুষ। আতিয়া সম্মতি জানিয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করল। তারপর রেডি হতে উপরে চলে গেল। আতিয়া উপরে যেতেই মোহনা বেগম আবরারকে বলল, আতিয়াকে স্কুলে দিয়ে তারপর যেখানে খুশি সেখানে যাবি। আবরার নির্বিকার ভঙ্গিতে বলল, দাদা দিয়ে আসবে, আমি পারব না, আমার সময় নেই। মোহনা বেগম রাগী কণ্ঠে বলল, তোর বউকে আমার জামাই রেখে আসবে কেন? তুই গিয়ে স্কুলে রেখে আসবি, ব্যাস, সেটাই শেষ কথা। আবরার, দাদি এইসব কি? মোহনা বেগম, তুই যদি আমাকে সত্যি ভালোবাসিস তাহলে আমার কথা শুনবি। আবরার আর কোন কথা না বলে চুপচাপ বসে রইল। কিছুক্ষণের মধ্যে আতিয়া স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে নিচে নেমে আসল। আতিয়া এসে মোহনা বেগম আর নাফিস সেলিম থেকে বিদায় নিল। তারপর মোহনা বেগমের কথা মতো আতিয়া আবরারের সাথে সাথে বাহিরে গিয়ে তার গাড়িতে উঠে বসল। তারা দুজন গাড়িতে বসতেই গাড়ি আতিয়ার স্কুলের দিকে যেতে লাগল। কিছুদূর যেতেই আবরার বিরক্তিতে বিড়বিড় করে বলল, এই বয়সে কিনা বাচ্চা কাচ্চা নিয়ে আসব স্কুলে, আর আসছি কিনা বউ নিয়ে, তবুও যদি কলেজে পড়তো তাও নাই, একটা কথা ছিল শেষে কিনা স্কুলে পড়া মেয়েকে বিয়ে, জাতি কি আমাকে মেনে নেবে? ছি, শালার কপাল, ছি। আবরারের বিড়বিড় করে বলা সব কথা কানে না আসলেও ছি শব্দটা আতিয়ার কানে যেতেই আতিয়া আবরারের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, এত ছি ছি করছেন কেন? আবরার ভাবলেশীন ভাবে বলল, কেন? কথার উত্তর দিতে আমি প্রস্তুত নয়। আতিয়া আবরারের কথা শুনে বিড়বিড় করে বলল, তুই সত্যিই একটা নির্জীব মানুষ বেটা, অসভ্য, নিজ ছি ছি করছিস আর জিজ্ঞাসা করলে দাম বেড়ে যাই, হনুমান বেডা। আতিয়ার এমন বিড়বিড়ানি দেখে আবরার বলল, কি বলছ? এর মধ্যে গাড়ি স্কুলে এসে পৌঁছাল। আতিয়া গাড়ির দরজা খুলে বেরিয়ে যেতে যেতে বলল, কি কথার উত্তর দিতে আমিও প্রস্তুত নয় মিস্টার আবরার ফাহাদ, হু। বলে আতিয়া আবরারের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে গাড়ির দরজাটা লাগিয়ে চলে গেল। আর এই পুরো সময়টা আবরার ওঠাব্য মেরে বসেছিল। আতিয়া চলে যেতেই আবরার নিজে নিজে বলল, মানে আমার ডায়লগও আমাকে ফিরিয়ে দিয়ে চলে গেল। বাহ! আবরার আর কিছু না ভেবে নিজ গন্তব্য পাড়ি জমাল।